लेट বিয়ে বাড়ি এন্ট্রি। বিয়ে বাড়িতে সবকিছুর জন্য সময় দেওয়া যায়, কিন্তু সব থেকে বেশি সময় দেওয়া যায় না হচ্ছে সাজগোজের জন্য। সারাদিন সবকিছু করার পর যদি একটুখানি সাজগোজ করতে বসা হয়, তখন বলবে এই তোর এখনো হয়নি। পুরো বিয়ে বাড়িটাতে আমাকে শুধু এটাই শুনতে হচ্ছে, এই তোর এখনো হয়নি, সাজতে কতক্ষণ লাগে। মানে মানুষ 2 ঘন্টা দিতে পারে না, 2 ঘন্টা। যতবার আমি সাজগোজ করতে বসেছি ততবার আমাকে বক বক করে বকিছে। নিজেরা ভাই টুকটুক করে যাচ্ছে, সাজগোজ করে দিয়ে চলে আসছে, আর আমি সাজগোজ করলেই জ্বালা। তাই আমি এবারে ভেবেছিলাম যে দাদার বিয়েতে যা হয়েছে, এবারে যে কোনো বিয়েতে অ্যাটেন্ড করতে গেলে আমি ভাই নিজেই ঘরে সাজবো। আর এই বিয়ে বাড়ি থেকে আসার পর তো কোনো কাজ করতেই ভাল লাগছে না। সেই ডিজের গান সবকিছু যেন কানের সামনে বনবন করে বাজছে। কি সুন্দর রান্না বান্না করতে হচ্ছিল না, যাচ্ছিলাম খাচ্ছিলাম আবার চলে আসছিলাম, সাজগোজ করছিলাম, কাজ করছিলাম, সবই করছিলাম, শুধু রান্নাটা করতে হচ্ছিল না। ঘরে তো একটা না একটা দিন ফিরতেই হতো, আর ঘরে ফিরে যেটা হয়েছে সেটা তো খুব বাজে মানে অবস্থা হয়েছিল। মানে ঘরটার অবস্থা যাতাই ছিল বলতে পারো, কারণ আমাদের ঘরের অবস্থা যাতাই থাকে যখন ঘর থেকে বেরোই। আর আমাদের এই জানলাগুলো দিয়ে এত হাওয়া আসে যে আমি একটা করে মোটা চাদর দিয়ে দিই যাতে হাওয়াটা না আসে। এখন ঘরের সাজগোজের থেকেও বড় কথা হচ্ছে ঠান্ডায় যাতে না মরে যায়, সেটা নিয়ে এখন আমি চিন্তা করছি। সেই কারণে পর্দাগুলোর কাছে একটা সুন্দর করে চাদর দিয়ে দিই মোটা। আর নিচে দেখো একটা সুন্দর কাঁথা পেতেছি। এই কাঁথাটা আমাকে মা দিয়েছিল, এটা মায়ের নিজের হাতে বানানো কাঁথা। এত বড় কাঁথা মা নিজে বানিয়েছে হাতে। তো মা বললো যে একটা নিয়ে যা। এইসব জিনিস কি কেউ ছাড়ে বলো? কাঁথা, এর মধ্যে মাদের ভালোবাসা, মাদের শাড়ির গন্ধ, কত কিছু থাকে বলো। এগুলো তো আমি ছাড়বো না। আমি মাকে বলছিলাম ঠিক আছে আমাকে কাঁথাটা দিও। আর এটা যখন গায়ে দিয়ে শুতাম না, কি গরম লাগতো। এখন তো নাই বিছানায় পেতে দিয়েছি যাতে একটু ঠান্ডাটা কম লাগে, সেই কারণে। কিছু কিছু মানুষ আমার শরীরের কন্ডিশনের ব্যাপারে জানতে চাইছিল, তো আমি তাদেরকে বলি আমার কিছুদিন আগে অনেকটাই ব্লাড লস হয়ে গেছিলো, মানে অনেকটাই রক্ত কমে গেছিলো, মানে অনেকটাই মানে প্রায় 4-এর কাছাকাছি চলে গেছিলো। তো তখন আমাকে সেটা বিয়ের আগেই হয়েছে, যেটা আমি কোনো আপডেট তোমাদেরকে বা কোনো কিছু বলিনি তোমাদেরকে, আর না বললে তো তোমরা সেটা জানতেও পারবে না। তাই এই ব্যাপারটা নিয়ে কোনো কথাবার্তা আমি বলিনি। এখন তো ভালোই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো না থাকলে থোড়া এত ঘোরাঘুরি কাজকর্ম থোড়াই করতে পারতাম, কিন্তু সবটাই করতে পেরেছি। ওই বুস্টারগুলো না নিলে হয়তো সত্যি পারতাম না। আগে মাঝখানে যেটা করতাম, একটা ভুল করতাম, যেটা সব কিছু খুলে বলতাম, আমার শরীরের ব্যাপারই হোক বা যা কিছু ব্যাপারই হোক সব কিছু সোশ্যাল মিডিয়াতে খুলেই বলতাম। এখন আর সেটা আর করি না, কারণ আমি ভালো করে এই কটা বছরে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, মানে এই 2 বছরে স্পেশাল করে, যে কিছু কিছু মানুষ আছে যারা ভালো একদমই সহ্য করতে পারে না, ভালো একদমই দেখতে পারে না, এমনকি কারোর শরীর খারাপ নিয়ে খারাপ খারাপ কথা বলতেও তারা ছাড়ে না। তাই ফালতু তাদের সামনে এগুলো বলে লাভ নেই। এবার যারা ভালো মানুষ আছে তাদের ব্যাপারে বলি, যারা ভালো মানুষ আছে তারা এমনিও বুঝতে পারবে, অমনিও বুঝতে পারবে, তাই আমি বলি না। কমপ্লিট হলো। এবারে আমরা যাবো কাঁকড়া আনতে। কবে ধরে বৃষ্টি পড়ছে কাঁকড়া, বেনাসিদি বাজারে কোথাও কাঁকড়া পাচ্ছি না। আগের দিনে ঘুরে এসেছি, বললো আরও তো এখন আসেনি। আজকে দেখি এবার আশিস মার্কেটে দেখবো, ওকে বলেছিল কি এনে দেবে, তো ওখানে আবার দেখি। ভালো লাগছে না নাকি আজকে? ব্যথা করছে। তাহলে কাঁকড়া নিতে হয় না আজকে, ছেড়ে দে। না কাঁকড়া নেই। দেখো এই শীতকালে কাঁকড়া খেতে খুব ভালো লাগে, কারণ এই শীতকালে নাকি বেশ ভালো মানে তেল হয় এই কাঁকড়ায়। অনেকে এটা খেতে পারে না ঘৃণার কারণে, কিন্তু এটা খেতে যে কি টেস্ট, যারা মানে খেয়েছে তারাই জানে। দেখো বাজারে 500 টাকা কিলো চলছে, কেউ যদি ভালো নাই বাসবে তাহলে এত দাম কেন থাকবে জিনিসটার, বা এত সেলই বা কেন হবে? জানো তো আমি কি করি, কাঁকড়া যখন বাছি না, মানে ফ্রিজে রেখে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে বাছি। কিন্তু এখানে না এইভাবে কাটছে তো মানে দেখে না আমার হেভি কষ্ট হচ্ছিল, মানে কেন জানি না এগুলো দেখতে পাই না। হ্যালো এভরিওয়ান, আজ অনেকদিন পর আমি ঘরের মধ্যে রান্না করার ভিডিও করব। প্রায় অনেকগুলো দিন, প্রায় 3 সপ্তাহের কাছাকাছি আমি কোনো রান্নার ভিডিও আপলোড করিনি। তো ভাবলাম আজকে যেহেতু বাজার থেকে কাঁকড়া নিয়ে আসা হয়েছে, আমার খেতে খুব ভালো লাগে কাঁকড়া, তো ভাবলাম ওইটাই তোমাদেরকে রান্না করে দেখাই, আর একটা ছোট্ট ভিডিও হয়ে যাবে। তো চলো দেখাই। আমার ঘরগুলো অন্ধকার লাগছে, আর বিয়েবাড়ি থেকে আসার পর সত্যি কথা বলতে কিচেনটা আমার সুন্দর করে গোছানো হয়নি। যেমন করে হোক ইউজ করে রান্না করছি। এখন শরীরটাকে এত চাপ দিচ্ছি না, বিয়েবাড়িতে প্রচুর চাপ চলেছে সেই কারণে। তো দেখাই তোমাদের কাঁকড়া, মানে ভালো করে কেটে বেছে সব কিছুই দিয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে। আমি ডালগুলোকে একটু ভেঙে নিয়েছি সব কিছু। এটা হচ্ছে ঘিলুটা। তো এই যে এইটাতে এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এই যে গরম জলটা এখানে অ্যাড করব।
গরম জলটাতে কি হয়, যা কিছু মানে এক্সট্রা যদি আর কিছু নোংরা থাকে, পরিষ্কার তো আমি সুন্দর করে করে দিয়েছি, যদি থাকে তো বেরিয়ে যাবে এটার মধ্যে দিয়ে। কিছু দিয়ে দিলাম, দিয়ে দিই তারও খুব সুন্দর করে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা, না দিলেও চলতো, তবুও আমি দিলাম। কাঁকড়া রান্নাটা মোটামুটি আমি খুব একটা খারাপ বানাই না, খুব ভালো বানাই কি না বলতে পারবো না, যারা খেয়েছে তারাই বলতে পারবে, বাট খারাপ করি না সেটা জানি। তো এখানে আমি কাঁকড়াটাকে ভালো করে প্রীতম ধুয়ে দিয়েছিল, তারপরে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানে নুন আর একটু হলুদ দিয়ে, ক্যামেরা দেখো সেটিংই হচ্ছে না, তো এখানে ভালো করে নুন একটু হলুদ দিয়ে কাঁকড়াটাকে আমি আগে ভেজে নেবো। একটু কাঁকড়াটা না ভেজে নিলে না কেমন একটা গন্ধ লাগে, আর আমি তো মাছ টাছ অতটা খাচ্ছি না, মানে যে সব মাছ খাওয়া আবার বন্ধ করে দিয়েছি সেটাও বলবো না, খাচ্ছি কিছু কিছু মাছ আমি খাচ্ছি, বাট কিছু কিছু মাছ আমি খেতে পারছি না এখনও গন্ধের কারণে। তো এখানে কাঁকড়াটা এখানে ভেজে নিচ্ছি ভালো করে, আর এই যে দাঁড়গুলো দেখছো এগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে একটু মশলাটা ঢোকে। অনেকে ভাবে কি দাঁড়ের ভেতরে হয়তো নোংরা থাকে, একদমই না, দাঁড়ের ভেতরে নোংরা থাকে না, যেটুকু নোংরা থাকে বাইরেই থাকে, আর সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, আর মাথার উপরে যেটা থাকে সেটাতে থাকে। তো এখানে ভালো করে এগুলো পরিষ্কার করে নিয়েছি, এগুলো ভেঙেও নিয়েছি, আর যদিও বা এই খোলগুলো কেউই খায় না, এর ভেতরে যে মাংসটা আছে সেই মাংসটাই কিন্তু খাওয়া হয়। তো এরপরে যেটা করব, নুন আর একটু হলুদ দিয়ে দেখো এখানে ভালো করে লাল করে কাঁকড়াটা ভেজে নেবো। আমার চিংড়ি মাছ আর এই কাঁকড়া এটার যখন রং ধরে, এই যে লাল এই রংটা, এটা যে আমার কি ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে মানে জিনিসটা দেখতে। তো এই যে কাঁকড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুদিন যাবত জানো তো মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই না আমি দেখছি কাঁকড়ার খুব রেসিপি আসছে, সবাই রান্না করছে, আর আমার জানো তো কোনো কিছু দেখে যদি খেতে ইচ্ছা করে মানে সেটা আমার সঙ্গে সঙ্গ লাগবে, মানে সঙ্গে সঙ্গ। আর সত্যি আমি কাঁকড়া খেতে খুবই ভালোবাসি। আর এই যে কাঁকড়াটাকে ভালো করে ভেজে আমি একটু তুলে রাখছি একটা জায়গার মধ্যে। আমি এখনও পর্যন্ত ভালো করে বাড়িতে সেট হতে পারিনি, মানে এই ঘরে এসে পড়ে দেখো কত বাসন মেজে ওইদিকেই রেখে দিচ্ছি, মানে কোনো কাজ করতে ইচ্ছাই করছে না, ব্যাপারটা হচ্ছে এইখানে। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে আমি এর মধ্যেই ভাজতে দিয়ে দিলাম, এই যে ভাজা হচ্ছে। এরপর যেটা করব, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে আমি একদম যেহেতু মিহি করে কুচিয়ে নিয়েছি, কাঁকড়াটা ভেজেছিলাম দেখো তেলটা বেরিয়েছে, আর বেশ কাঁকড়াটা কিন্তু খানিকটা তেলও হয়েছে, আমি যেটা দেখলাম অনেকখানি তেল হয়েছে। তো এই যে পেঁয়াজটাকে ভালো করে আমি কড়া করে একটু ভাজবো, আর এটা অনেকটাই তেল আছে, এখন মনে হচ্ছে তেল নেই এটার মধ্যে, কিন্তু বেশ খানিকটাই তেল আছে। ওই কাঁকড়াটা ভেজে যে তেলটা তুলেছিলাম সেইটা থেকেই রান্নাটা হলো। এর মধ্যে আদা, জিরে, ধনে যা যা বাটা থাকে, রসুন, সব কিছু বেস্ট মানে মিক্সটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে কিন্তু কোনো মশলাই যাবে না, এই যে ভালো করে এর মধ্যে মিক্স করে নিলাম, ভাজা ভাজা করে নেবো। আর কাঁকড়া কী জানো তো, দেখে মনে হয় প্রচুর কম গ্রেভি, বাট কম গ্রেভি থাকে না, অনেকটা গ্রেভি থাকে। এই যে তেলটা যেটা ছিল কাঁকড়ার ঘিলুটা সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটাকে ভালো করে আমি কষাবো সুন্দর করে। আর এই যে তেল বা ঘিলু যেটাই আছে এটা দেওয়ার পর না খুব সুন্দর একটা সেন্ট আসে, বেশ ভালো লাগে। এরপর দেখো কষানো হয়ে গেছে, আমি একটা টমেটো দিচ্ছি, তোমরা টমেটো না দিতেই পারো, মানে মশলাটা মাংসের মতো কষিয়ে এরপর কাঁকড়াটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই যে কাঁকড়া আমি অ্যাড করে দিলাম, এবার ভালো করে মিক্স করার পালা। এই যে মিক্স করছি, আর এইটা কি বল দেখিনি, কাঁকড়াটাকে না অনেকক্ষণ জলে দিয়ে, অনেকটা জল দিয়ে এটাকে সুন্দর করে ফোটাতে হবে, তবে গিয়ে কেন তো এর মধ্যে মশলাগুলো ঢুকবে। আর কাঁকড়ার আর একটা কি জানো তো, কাঁকড়া যত তোমরা বাসি করে খাবে এর ভেতরে মশলাপাতি সব কিছু ভালোভাবে ঢুকবে। এই যে ভালো করে দিলাম, আর সামান্য কারি পাতা দিয়ে দিয়েছি, এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। रोल कैमरा चेक एक्शन 3 एक्शन 4 चलो दाঁড়া।
নামা চল নামা গল ফুটে দাঁড়া তুমি না পড়েছিস এইগুলোর পাল্লাই পড়েছি বাবারে হ্যাঁ এটা নতুন স্টাইলে বাহ তাই তো ভালো ওটা ধরি দে আবার ওটা জ্বালা কি আছে ওটা ধরি মোমবাতি জ্বালা সব ধরি দে ওফ বাপ রে যেটা করছে ঠিক করছে চুপ করে থাক তিনটা কেক কাটা হলো হ্যাঁ দাঁড়াও এই আরেকটা কাজ করো ভাই এবারে কেকটা তুমি নিজেকে খাওয়াবি আচ্ছা দাঁড়া না এখানে হবে না আমি কি বলছি শোন না ওটা অ্যাড করে দেবো আর ওটা একবার সরে কো বিয়ে পার্টি বোম্বার নেই পার্টি বোম্বার আছে থাক ওইটা কিছু ভালো লাগে না ওইটা না না ওইটা অনেক হয়েছে বাস এবারে ওর সেলিব্রেশন করো উপর দিয়ে সরাবে এই উঠিস না উড় পড়িস না ওটা বাজে জিনিস আগুনটা কিন্তু উঠবে না একটু কম করে তুমি দেখো আমি বেরিয়ে যাই দাঁড়া হ্যাঁ ওই যে বাবা অলরেডি ভালো দেখতে ঢুকেছিল পড়িস না বাজে জিনিস ঠান্ডা লেগে না কাটো এ তোর বার্থডে পেরিয়ে তো এলো বলা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বড় মালিক ও দিস না God bless you Living a high tower খাও May the God দিস না মামা লাভ করে কি দেয় চোখে না হে বাবা কি অবস্থা করেছে ওকে মাখাস দে ওকে ছেড়ে দে ওকে মাখাস দে ছেড়ে দে দাদা দেখি একবার দাদাকে লেটেস্ট লাগছে দাদাকে লেটেস্ট লাগছে তোদের একটা চোখ বন্ধ হয়ে গেছে এখানে কেক কাটিং হলো, তারপরে বাবা মারা তো ভিডিওর মধ্যে দেখাই যাচ্ছে না। অনেকে বলছে দিদি ভাই বাবা মাকে দেখাচ্ছ না, এই যে বাবা এখানে বসে, এখানে মা অনেকক্ষণ আগে এসছে, আমার জন্যই লেট হয়ে গেছে। আমি এসছি 11টার সময় রাত, প্রীতম এলো, তারপরে এখানে সব বসে আছে, ওইদিকে বার্থডে বয় হাই করছে। মানে আমাদের এত লেট হয়ে গেছিলো যে আমাদের খেতে খেতে প্রায় আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। এখানে সবাই খেতে বসে গেছিলো, এরপর আমরাও বসে যাব খেতে। এখানে বৌমনি সবাইকে ভাত দিচ্ছিলো, যার যেটা লাগবে সেটা দেখে দেখে দিচ্ছিল। আমরা মোটামুটি বাড়ি আসতে প্রায় 1টা-2টোর কাছাকাছি আমাদের হয়ে গেছিলো। এখানে দাদা না চুপচাপ ছিল, আর দাদাকে খোঁচাতে বেশি ভাল লাগে আমার। এটা তার পর দিনকে রাতে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি বলতে কীরকম বিয়ে বাড়ি বলি, আমাদের যাওয়ার কথা ছিল বিয়ের 1 দিন আগের থেকে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাজের জন্য বা প্রীতমের কাজের জন্য বা বৌমনির কাজের জন্য কেউই আমরা যেতে পারিনি। এটাই হচ্ছে সমস্যা। আমরা সবাই মিলে আজকেই যাব, দাদা, বৌমনি, আমি আর প্রীতম, অর্ক, সব একটা গাড়ি করেই চলে যাব। তো এইখানে আমি রেডি হচ্ছি। ওখানে আসলে বিয়েটা ছিল হচ্ছে আমার মামার মেয়ের বিয়ে, মানে বুঞ্জির বিয়ে। তো সেই বিয়ে বাড়িতেই যাওয়ার কথা ছিল আগের দিন থেকে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বিয়ের রাতে। তো তাও লেট হয়ে গেছিলো, যেতে যেতে প্রায় 10টার সময় আমরা ওখানে গিয়ে ঢুকেছি, তখন সব থেকে শেষ। আর যখন গেছিলাম তখন বিয়েও হয়ে গেছিলো, যেহেতু গোধূলি লগ্ন ছিল সেই কারণে। তো এখানে আমি রেডি হচ্ছিলাম, প্রথমে ময়শ্চারাইজার, সিরাম যা যা লাগাতে হয়। আমি তো মেকআপ ফেকআপ অত ভালো পারি না, যা পারি তাই করেছি। আর তোমাদেরকে বলেইছিলাম যে আমি আর সাজবো না, তাও আমি ভেবেছিলাম যে সেজে পুজে যাবো, বাট আর ভালো লাগছিলো না, এই রাতের বেলায় যাচ্ছিলাম। আর আজকে বিশাল একটা ঠান্ডা পড়েছে বাইরে, মানে মারাত্মক ঠান্ডা পড়েছে, যে আমি কি করে যাব তার নেই ঠিক। আর আজকে না আমার 2টো জিনিস একসাথে পড়ে গেছে। মানে আজকে আমাদের আমরা যেখানে জিম করি সেখানে সেই মানে জিমের অ্যানিভার্সারিও আছে। তো ওখানে একটা বড় সড়ো ভালো করে একটা সেলিব্রেশন হচ্ছে, কিন্তু
আফসোসের ব্যাপার হচ্ছে আমরা ওখানে থাকতে পারবো না, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমরা যাবো, একবার দেখা করে আসবো, কারণ জিমে দাদার নালে একটুখানি খারাপ লাগবে, তো সেই কারণে একবার গিয়ে দেখা করে আসবো। তো ওইখানে মেকআপ টেকআপ চলছে আর প্রীতম এখনও আসেনি। প্রীতম এসে জাস্ট রেডি হয়েই আমরা জামা কাপড়টা পরে বেরিয়ে যাব। ততক্ষণে আমি রেডি হয়ে রয়েছি। আমি তো শাড়ি পরে যাব, প্রথমে ভাবছিলাম চুড়িদার পরে চলে যাব, তারপরে দেখলাম জিনিসটা খারাপ হবে, কারণ হচ্ছে মানে একদম রিলেটিভের মধ্যেই বিয়েটা, তো সেই কারণে দেখলাম যে না থাক, শাড়ি পরেই যাই, একটু কষ্ট হবে। আর ওইদিকে আমাকে বৌমুনিও বলেছিল এসে পরে, দিদিভাই একটু এসে পরে আমাকে একটু রেডি করে দিও, কারণ ওরও টিউশন পড়ানো চলছে ওইদিকে, তারপরে ও রেডি হবে, তারপরে আমরা ওই দিক থেকে বেরোবো। এবার প্রীতম চলে এলে আমরা বেরিয়ে যেতে পারবো। এদিক থেকে একবার জিমে যাব, জিমে গিয়ে ওখানে দাদাকে দেখা টাকা করে একবারে বিয়ে বাড়ির জন্য ওই দিকেই বেরিয়ে যাব রেডি হয়ে, সেই কারণে যাচ্ছিলাম। আর আমার খুব অড লাগছিল, কারণ এইভাবে সেজে গুজে জিমে যেতে না কেমন একটা লাগে, সত্যি লাগে, কারণ ওটা একটা আলাদা রকম সেলিব্রেশন চলছে ওখানে, আর আমি যাব আরেকটা লুকে, জিনিসটা কেমন একটা লাগে। তো প্রীতম বললো কিছু করার নেই, ওই টাইমটা তো নেই যে গিয়ে পরে আবার রেডি হয়ে আবার যাবি, সেরকম হবে না। তো এখানে জাস্ট রেডি হলাম, হালকা করে লিপস্টিক দিয়ে দিয়েছি, জানি না কেমন লাগছে, সাজগোজ তো পারি না। সিঁদুরটাও পরে নিয়েছি, এই যে হালকা করে একটা ছোট টিপও পরে নিয়েছি। চোখ মুখগুলো কেমন যেন একটা লাগছে, আমার কেন জানি না, আমার সেজে গুজে ভাল লাগে না নিজেকে। হ্যাঁ, এটা কত পড়বে? 250? এটা দিদা। তো আমরা যেখানে যাব মানে জিমে, ওখানে তো একটা ভালো গিফট দিতে হবে, তো আমি এখানে সুন্দর করে দেখছিলাম কোথাও কি গিফট রয়েছে। আর আমি এবার জিমের আজকে আমাদের একটা বার্থডে আছে, অ্যানিভার্সারি 23rd, তো তার জন্য একটা বার্থডে বলতে গেলে একটা গিফট নেওয়া হলো, এরপর আবার বিয়ে বাড়ি যেতে হবে, ওই জন্য সব এই লুকে। তো এখানে চলে এসেছি আমি, এখানে এত খারাপ লাগছিল আমার সব কিছু ছেড়ে যেতে, মনে হচ্ছিলো যে কেন যাচ্ছি আমি এইখানটা ছেড়ে। জিমে এমন টাইমে এসেছি তো আমাদের বেরিয়ে চলে যেতে হচ্ছে। রেখে দাও, ওগুলো পায়ে পড়ে যাবে, হ্যাঁ এগুলো মস্তি করো না। লেট বিয়ে বাড়ি এন্ট্রি। লেট বিয়ে বাড়ি এন্ট্রি। তো মা বাবা কোথায়? এখানে জানো তো সবার খাওয়া হয়ে গেছিলো, আমরা বাকি ছিলাম। তো আমি বৌমুনি সব বলছিলাম যে চলো ভেতরে গিয়ে বসি, বাইরে আর বসবো না এখানে। আর মানে আমরা সবার শেষে এসেছিলাম এক কথা, তারপরে একদিকে ভালো হয়েছে, বৌমুনি বলছে একদম শেষে এসেছি, ভালোই হয়েছে, সবার সাথে দেখা করে তারপরে আমরা খেতে বসে গেছি। এখানে মা সকাল থেকেই চলে এসেছিলো, মাতে আর বাবাতে, মা বাবা আমাদের সাথেই গাড়ি করে ব্যাক করবে, তো সেই জন্য আমি মাকে না এখানে রাগাচ্ছিলাম, বেশ তো চলে এসছে সকাল সকাল। স্টলে এসে না সেইভাবে কিছুই, দেখো সবার শেষে এসলাম, তো সেভাবে জানো তো কোনো কিছুই খাওয়াটাও হয়নি, মিথ্যা কথা বলবো না। আর এইদিকে জানো তো রাত্রেবেলায় তার জন্য খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ অনেকটা লেট করে এসছিলাম, আর স্টলে খেলে হয়তো খেতে পারতাম না, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাবাকে বলছিলাম তুমিও খেয়ে নাও। এখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলাম দিদির বাড়িতে, মানে আমার জেঠুর মেয়ে যে দিদি আছে সেই বাড়িতে চলে গেছিলাম, সোরেন্দা ছিল, সবার সাথে একবার দেখা করে তারপরে বাড়ি চলে এসেছি। আর বেশি রাত করিনি আমরা।